আমার সাথে বাপি উপস্থিত আছে। আমি সোজাসুজি সাংবাদিক সম্মেলনের মুখ্য দুটো বিষয় যেটা আপনাদের সামনে আমি তুলে ধরব। আপনারা জানেন যে আমাদের গতকাল একটি কর্মসূচি ছিল এবং সেখানে এটি আমরা পোস্টার লাগিয়েছিলাম। মূলত যে কথাগুলো এই পোস্টারে ছিল, ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন, পে কমিশন, বয়সসীমা ৫ বছরের ছাড়, স্বচ্ছতার সঙ্গে বাতিল হওয়া এবং রাজ্যের সরকারি শূন্যপদ পূরণ, অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মচারীদের সাম্মানিক বৃদ্ধি। তো গতকাল এই পোস্টারগুলো লাগানোর পরে আমরা দেখেছি পোস্টারগুলো কিছুক্ষণ পরেই ছিঁড়ে দেওয়া হয়। তার কারণ হচ্ছে এই পোস্টারে একটি কঠিন বাস্তব এই রাজ্যের শাসক দলের সামনে তাদের আয়না দেখানোর জন্য আমরা এই কর্মসূচিটি নিয়েছিলাম। যে কোনো রাজ্য পরিচালিত হয় রাজ্যের সরকারি কর্মচারী, তাদের আধা সরকারি চুক্তিভিত্তিক যে বিভিন্ন প্রকল্প ভিত্তিক যে সহযোগীরা আছেন তাদের হাত দিয়ে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের রাজ্যে অস্থায়ী চুক্তিভিত্তিক, প্রকল্প ভিত্তিক এবং রাজ্যের সরকারি কর্মচারীরা প্রত্যেকেই গত ১৫ বছর ধরে এক ধরনের এক্সপ্লয়টেশন হয়েছে। ফলে যারা এতদিন ধরে এক্সপ্লয়েটেড হয়েছে তাদেরকে সামনে রেখেই এই বার্তা আমরা দিতে চেয়েছি যে ভারতীয় জনতা পার্টি তারা ক্ষমতায় আসলে আমরা এই কাজগুলি করতে চাই। আমি যখন বিভিন্ন জায়গায় প্রচারে যাই তখন বিশেষ করে যুবক যুবতীরা তারা আমাকে একটি জিনিস তারাই ধরিয়ে দেয় যে শঙ্করদা, চাকরি তো দূরস্থান, ২০১১ থেকে ২০২৬ এই ১৫ বছরে সরকারি চাকরির পরীক্ষা কটা হয়েছে তার একটা হিসেব কি তৃণমূল কংগ্রেসের সরকার দেবে? ২০১১ সালে যে ছেলেটি গ্র্যাজুয়েট হয়েছে, ২০২৬ সালে তার বয়স ইন অ্যান্ড অ্যারাউন্ড হচ্ছে প্রায় ৩৬ বছর। তাহলে এই দীর্ঘ সময় ধরে ছেলেমেয়েরা চাকরির পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। আমি আশা রাখি যে নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবার সময় তারা এটা খেয়াল রাখবে। ধরা যাক আমাদের সাফাই কর্মচারী, আমাদের সিভিক ভলেন্টিয়ার, আমাদের প্যারা টিচার, আমাদের সিভিল ডিফেন্স, আমাদের এই ধরনের বিভিন্ন অঙ্গনারী, হেলথ ওয়ার্কার, আমি দেখেছি হিসেব করে অন্যান্য রাজ্যের সাথে তুলনামূলকভাবে এই রাজ্যে এদের যে সাম্মানিক সেটা অত্যন্ত কম। ভারতীয় জনতা পার্টি এটা নিশ্চিত করবে যে নতুন সরকার গঠন হওয়ার পরে রাজ্যের সরকারি কর্মচারীদের, যাদেরকে একসময় ডিএর আন্দোলনের সময় তাদেরকে বলা হয়েছিল যে ঘেউ ঘেউ করবেন না, সেই রাজ্যের সরকারি কর্মচারীদের সম্মান যাতে পুনরুদ্ধার করা যায় তার প্রথম পদক্ষেপ হিসেবে সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে রাজ্যে সরকার গঠন বিজেপির হওয়ার পরে ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন তার কাজ শুরু হবে। এবং অনেকে এটা জানতে চেয়েছেন যে সেভেন্থ পে কমিশন হলে কি সুবিধে হতে পারে, তারও আমরা এক ধরনের হিসেব আমরা করেছি এবং সেখানে সব বিষয় না বলে আমি শুধু বলছি যে রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার আসলে আমরা ন্যূনতম ওয়েজ, লোয়েস্ট লেভেল এমপ্লয়ি যেটা ৭,০০০ টাকা আছে সেটাকে ১৮,০০০ টাকায় আমরা নিয়ে যাব। ভারতীয় জনতা পার্টির সরকার আসলে লোয়েস্ট লেভেল এমপ্লয়ি যারা আছেন তাদের সাম্মানিক ৭,০০০ টাকা থেকে ১৮,০০০ টাকায় নিয়ে যাব। ফলে স্বাভাবিকভাবেই এই যে বিরাট সংখ্যক কর্মচারীরা যারা
রাজ্য পরিচালনার ক্ষেত্রে গুরু দায়িত্ব পালন করেন, তাদেরকে সাথে নিয়ে ভারতীয় জনতা পার্টি আমরা আমাদের সোনার বাংলা গড়ে তুলব। দ্বিতীয় বিষয়, গতকালও আমি বলেছি, অনেক সময় আমাদের স্বাভাবিক সংবাদ মাধ্যমে, প্রচার মাধ্যমে তাদের বিষয় অগ্রাধিকার দেবার প্রশ্নে তাদের নিজস্ব চিন্তা ভাবনা কাজ করে। ঠিক একইভাবে রাজনৈতিক দল হিসেবেও আমরা চেষ্টা করি যে মানুষের যে বিষয়গুলো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলিকে আমরা ধরবার চেষ্টা করি। আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের এই উত্তরবঙ্গে এই আনসিজনাল রেইনফল, মানে বেসময়ে অধিক বৃষ্টিপাতের কারণে সব থেকে বেশি সমস্যায় যারা পড়েছেন তারা হচ্ছে কৃষক, এবং এই কৃষকদের ক্ষেত্রে সব থেকে সমস্যায় পড়েছেন আমাদের আলু চাষিরা। এটা হিউজ লস এই আলু চাষিদের হচ্ছে ভোগ করতে হচ্ছে। দুর্ভাগ্যবশত তাদের ইমিডিয়েট যে কাজগুলো রাজ্যের সরকারের করবার কথা ছিল, অর্থাৎ ফিল্ড সার্ভে করা এবং তাদেরকে বিভিন্ন ধরনের এই সমস্যা জনিত কারণে কোল্ড স্টোরেজের অকাল থেকে শুরু করে এই আলু তোলার আগেই সেটা পচে যাওয়ার মতন ঘটনার কারণে আমরা, এটা খুব দুর্ভাগ্যজনক যে দুজন আলু চাষিকে উত্তরবঙ্গের ইতিমধ্যেই তারা এই যন্ত্রণা নিতে না পেরে তাদের আত্মহত্যা করতে হয়েছে, সেটা প্রসঞ্জিৎ দাস এবং কালীপদ কুজুর। যদি আমরা কেস স্টাডিগুলো দেখি তাহলে আমরা দেখব যে এই চাষিরা, এই কৃষকরা, আলু চাষিরা, তারা ঋণের ফাঁদে জড়িয়ে পড়ার ফলে এই ঋণ কিভাবে শোধ করা যাবে সেই দুর্ভাবনা থেকে এই ধরনের আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি, এই রাজ্যে মা মাটি মানুষের সরকার, যে কারো পক্ষের সরকার তৈরি হয়নি, এই ঘটনা তার প্রমাণ দেয়। আমরা নিশ্চিত যে ভবিষ্যতে সরকার গঠন করবার সাথে সাথে কৃষকদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে আমরা অবশ্যই বাড়তি গুরুত্ব দিয়ে তাদের পাশে নির্দিষ্টভাবে এমএসপি থেকে শুরু করে এই যে অভাবী যে বিক্রি ইত্যাদি বিষয়গুলো আছে, মাঝখানে ফোরেদের কাছে পয়সা চলে যাওয়া, এই সবটা মিলিয়ে একটা সঠিক পরিসংখ্যানের উপরে দাঁড়িয়ে রাজ্যের সমস্ত কৃষক, আলু চাষি সহ তাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করব। এই দুটোই বিষয় আমি আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের সামনে তুলে ধরলাম। এর বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। शंकर दा, आपने कल पोस्टर लगाया था, उसको फाड़ने की बात करी आपने, तो पहला तो सवाल कौन हो गया तो फाड़ा, और दूसरा सवाल एमसीसी लगा हुआ है, इस बीच आप पोस्टर लगा रहे हैं सरकारी मांगों पे, इसको लेकर के सवाल है। एक तो बात यह है कि हमारे पोस्टर में ना ही कोई सिंबल था, ना ही कोई पार्टी का नाम था, वो एक जनरल पोस्टर था। और हमारे मेयर साहब सहित तृणमूल का नेता लोग ये डिमांड जस्टिफाई है या नहीं है, क्योंकि उनके सिलीगुड़ी म्यूनिसिपल कॉरपोरेशन में उनका और उनका थोड़ी बहुत उनका जो क्लोज साथी है, उन लोगों का प्रॉपर्टी तो बहुत तेज ऊपर चला जा रहा है। लेकिन आप जाके एक बार सफाई कर्मचारी से पूछ लीजिए कि कितना रुपया उन लोगों को भराया है ये तृणमूल का सरकार या नए जो कॉरपोरेशन का मेयर साहब का जो बोर्ड है। उनका दर्द आप एक बार उनके दिल पर हाथ रख के एक बार पूछ लीजिए, क्योंकि आप लोगों को पता है, चाहे वो सिविक वॉलंटियर हो, चाहे वो सफाई कर्मचारी हो, चाहे वो आंगनवाड़ी वर्कर हो, चाहे वो हेल्थ वर्कर हो, चाहे वो सिविल डिफेंस हो, जिधर भी जो भी पैरा टीचर हो, ये सब से मेरा एक अपना रिश्ता जुड़ा हुआ है। तो मैं इन लोगों का दर्द समझता हूं और मैं उस दर्द को लोगों के सामने ले आने के लिए मैंने ये पोस्टर लगाया और जानबूझ के लगाया।
तो उसके बाद क्या नियम है नहीं है ये तो तृणमूल तैयार नहीं करेगा, करेगा इलेक्शन कमीशन. इफ दे डायरेक्ट मी एनीथिंग आई विल ओबे दैट. बट द प्रॉब्लम इज कि ये बात लोगों में चर्चा हो कि ये एक्सप्लॉयटेशन हुआ है सफाई कर्मचारी के साथ, आपदा मित्रों के साथ, हमारा जो सिविक वॉलेंटियर के साथ, पैरा टीचर के साथ, आंगनबाड़ी वर्कर के साथ, हमारा हेल्थ वर्क के साथ. मैं आप सभी को अनुरोध करता हूं कि दूसरा स्टेट के साथ पश्चिम बंगाल की एक कंपैरिजन स्टडी आप लोग भी लाए, क्योंकि मैं चाहे वो टोटो ड्राइवर हो, चाहे वो सब्जी जो सेलर विक्रेता है उनके साथ हो, मैं सबके साथ बात करता हूं. क्योंकि मेरा पॉलिटिक्स करने का पैशन ही इसीलिए है कि जो पिछड़ा हुआ है उसको कैसे हम आगे लेके जाए. तो इसीलिए मैं इन लोगों के लिए बार बार बात उठाता रहता हूं. हाँ, कभी आप प्रचार करते हैं, कभी आप प्रचार नहीं करते, लेकिन ये बात उठाना मेरा जिम्मेदारी है. और मैं आपसे वादा करता हूं कि राज्य में सरकार जब बनेगा ये सब लोगों का जो सम्मान, सही सम्मान देने का हम लोग जरूर कोशिश करेंगे. গতকাল বিভিন্ন সরকারি অফিসে আপনি পোস্টার লাগিয়েছেন, সেই জন্য তৃণমূল প্রার্থী গৌতম দেব আপনার ক্ষেত্রে নির্বাচন কমিশনে লিখিতভাবে জানাবেন। জানান উনি আমি পোস্টার ছিঁড়ে মানুষের মনের লেখা ছেড়ে দেয়. পোস্টারে যা লিখেছি তা মানুষের মনের মধ্যে লেখা হয়ে গেছে. ও যারা ছিঁড়েছে ওরাও এটা জানে. এই বিষয় নিয়ে আমার মনের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই. যে বক্তব্য আমি লিখেছি সেই বক্তব্যের সাথে সমস্ত মানুষের একটা সমর্থন আছে. ওনারা নির্বাচন কমিশনে অবশ্যই জানাতে পারেন, ইউনোতেও জানাতে পারেন, কোনো অসুবিধা নেই. আমি জানি না, নির্বাচন কমিশন থেকে অন্তত আমার কাছে কোনো নির্দেশিকা আসেনি যে আমি নিশ্চিতভাবে আমাদের জেনারেল অবজারভারের সাথে এই ব্যাপারে কথা বলবো এবং এক্ষেত্রে নির্বাচন কমিশনের কি নিয়ম আছে আমি সেটা জানবার চেষ্টা করব. কিন্তু পোস্টার ছেঁড়ার ঘটনা নিয়ে অনেকে বেশি চিন্তিত. পোস্টার ছেড়ে দিয়েছি, আমি কিন্তু চিন্তিত নেই. আবার পোস্টার লাগাবো, খুব সামনেই আবার পোস্টার লাগাবো. পোস্টারটা বড় বিষয় নেই. আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি পোস্টারের বিষয়বস্তু, যে বিষয়বস্তুর কারণে এদের গাত্রদাহ. কোথাও দেখেছেন ওখানে ভোট চেয়েছি, পার্টির সিম্বল আছে, কিচ্ছু নেই. তাহলে ওই পোস্টারের একটা এইটুকু পোস্টার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন রেল লাইন করতে কতটুকু জায়গা লাগে, এইটুকু. আমার পোস্টার লাগাতে তো এইটুকু জায়গা লেগেছে. তো ওই পোস্টার ছেড়ে কি হবে, আমি আরো পোস্টার লাগাবো. তারপরে নির্বাচন কমিশন যদি কোনো নির্দেশ দেয় শুনবো. তবে আমার পোস্টারটা নির্বাচন কমিশন ছিল নাকি উনি ওনার দলের লোকদেরকে ছিড়িয়েছেন সেটা জানবার আগ্রহ আছে. আমাদের সিসি ক্যামেরাগুলো আছে, আমি একবার কথা বলবো. তবে আবার জানেনই তো সিসি ক্যামেরা নিয়েও দুর্নীতি আছে. আমি একটা আরটিআই করেছিলাম, কতগুলো সিসি ক্যামেরা আছে আর কতগুলো ফাংশনাল আর কতগুলো নন ফাংশনাল, আজও উত্তর আমি পাই. কালো পতাকা দিকে কি হবে, ওদের এমনি মানে যে শাসন চালিয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গকে কালিমা লিপ্ত করা. সেই কালিমা লিপ্ত করা দল তৃণমূল কংগ্রেস, তারা কালো পতাকা দেখালো কি না দেখালো আমাদের কি আসে যায়. 2026-এ পশ্চিমবঙ্গের মানুষের মেজাজ হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিসর্জন, সেই বিসর্জন তারা দিয়ে. গতকাল নির্বাচনে আপনার প্রায় 45,000-এর মতো আপনারা দিয়েছেন. এবার সেই সময় তো নির্বাচনের পরিপ্রেক্ষিতে আলাদা ছিল, সেখানে যে কাজটা ছিল সেই জায়গায় আপনার অনেক বেশি ব্যাপার হচ্ছে. এই মুহূর্তে যা পরিস্থিতি, কংগ্রেসের মধ্যে একটা আলাদা আছে, সেক্ষেত্রে কি ভিড় কমার সম্ভাবনা দেখছেন? বা ওম প্রকাশ মিশ্র কিন্তু খুব রাগ করবে. উনি একটা ভাইস চ্যান্সেলর কি ছিলেন, উনি যদি শোনেন ওনাকে লাইট ওয়েট বলা হচ্ছে, শিলিগুড়ি শহরে আসা বন্ধ করতে. তারপরে সবগুলো মিলে 35-36 না কত হাজার ভোটে জিতেছিলাম. এবার তোমার টুকরো টুকরো মানুষ আগেই জেনে গেছে যে এই কংগ্রেস, বামেরা, তৃণমূল কংগ্রেস, মানে আমার বিপক্ষের ভোট তো এমনি 3 টুকরো হয়ে যাবে. আমার এখন এটা মনে হচ্ছে যে
24-এর লোকসভা নির্বাচনের সময় সব দলগুলোর জামানত বাজেয়াপ্ত হয়েছিল। আমি এখন এই কথাটা বলি, 2024-এ সমস্ত দলের প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছিল শিলিগুড়ির ভোটের পরিসংখ্যানে। এখন দেখা যাক রাজনৈতিক জীবনের শেষ পর্যায়ে এসে এই ধরনের ঘটনা ঘটে কিনা, সেটা কতখানি সহজভাবে রবীন্দ্রনাথের গানের উপরে দাঁড়িয়ে নিতে পারেন, গান টান শুনছেন, গান টান করছেন, সেটা সময় বলবে।